সন্তানকে পোড়ানোর পর মাকে পিটিয়ে হত্যা। দ্রুত সংস্কার করে 6 মাসের মধ্যে নির্বাচন দিন বলছেন মিনু। পিলখানার ঘটনায় শেখ হাসিনার ফাঁসি হবে বলছেন আমান। এবং সর্বশেষ জানাবো সুষ্ঠু নির্বাচন আয়োজনে মাঠে নামার নির্দেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। সন্তানকে পোড়ানোর পর মাকে পিটিয়ে হত্যা। সাতক্ষীরা সদর উপজেলার নুনগুলা গ্রামে মানসিক ভারসাম্যহীন এক নারী তার 2 মাস বয়সী সন্তানকে চুলার মধ্যে ফেলে পুড়িয়ে হত্যা করেছেন। এ সময় বাধা দিতে গেলে নিজের মাকেও নির্মমভাবে হত্যা করেন তিনি। স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত শান্তা প্রথমে তার শিশুকন্যা আশরাফিকে চুলার মধ্যে ফেলে পুড়িয়ে হত্যা করেন। শিশুটিকে বাঁচাতে গেলে তার মা হোসনে আরাকেও লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেন শান্তা। এ ঘটনার পর শান্তা পাশের বাড়িতে গিয়ে নিজেই স্বীকার করেছেন যে তিনি তার মা ও মেয়েকে হত্যা করেছেন। খবর পেয়ে সাতক্ষীরা সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শান্তাকে হেফাজতে নেয়। স্থানীয়দের ভাষ্যমতে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী এলাকায় আজহারুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। গতকাল তিনি স্বামীর সঙ্গে মেয়ে আশরাফিকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে আসেন। আজ সকালে তার স্বামী চলে যান। এরপর দুপুরে ঘটে এই মর্মান্তিক ঘটনা। তবে কী কারণে তিনি এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছেন তা এখনো স্পষ্ট নয়। দ্রুত সংস্কার করে 6 মাসের মধ্যে নির্বাচন দিন বলছেন মিনু। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, আজ কৃষকরা সার কিনতে পারছে না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। সবকিছু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। অথচ আপনি ফ্যাসিস্ট শেখ হাসিনার রেখে যাওয়া সিন্ডিকেট ভাঙতে পারছেন না। কাজেই উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন ছাড়া আপনার সব উপদেষ্টা অপদার্থ। মিনু বলেন, নওগাঁ হলো সেই মাটি যেখানে গত 17 বছর শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম হয়েছে। নওগাঁর মাটি বিএনপির ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি। এই নওগাঁর মাটিতে ম্যাডাম খালেদা জিয়া 5 দিন থেকে রাজনীতির খোঁজ নিয়েছেন। সেজন্য আমি গর্ববোধ করি আমার মা এখানে এসেছিলেন। তাই নওগাঁর এই সমাবেশ বাংলাদেশের মানুষকে অনুপ্রাণিত করবে, তারেক রহমানের দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বাংলাদেশের মাটিতে খুনি হাসিনার কোনোদিন স্থান হবে না জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা আপনাদের সমর্থন দিয়েছিলাম, কিন্তু আপনারা জনগণের বিশ্বাস অর্জন করতে ব্যর্থ হয়েছেন। 33 জনকে ওএসডি করেছেন, আপনারা 3300 জনকে ওএসডি করুন। তিনি আরো বলেন, প্রফেসর ইউনূস, আপনি যখন নোবেল বিজয়ী হয়ে এদেশে এসেছিলেন তখন আপনার কি হয়েছিল নিশ্চয়ই মনে আছে। ম্যাডাম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমরা আপনাকে পুষ্পস্তবক অর্পণ করেছিলাম। ম্যাডাম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে আমরা আপনাকে পুষ্পস্তবক দিয়েছিলাম। 6 মাস আগেও আপনার দেশে বিদেশে সুনাম ছিল, কিন্তু এখন আপনার এই সুনাম আছে কিনা যাচাই করে দেখবেন। আপনি 6 মাস আগে যেই জায়গা ছিলেন এখন আর সেই জায়গায় নেই আপনি। এদেশের মানুষ শুধু খালেদা জিয়াকে চেনে, তারেক রহমানকে চিনে এবং ধানের শীষকে চিনে। তাই দ্রুত সংস্কার করে 6 মাসের মধ্যে নির্বাচন দিন। পিলখানার ঘটনায় শেখ হাসিনার ফাঁসি হবে বলছেন আমান। পিলখানায় বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ তার সহযোগীদের ফাঁসি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। আমানুল্লাহ আমান বলেন, শেখ হাসিনা পিলখানায় 57 সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করেছেন। এই হত্যার দায়ে শেখ হাসিনা এবং তার সহযোগীদের 57 বার ফাঁসি হবে। আমাদের আইন আদালত এবং জনগণ হাসিনা সহ তার দোসর কাউকেই রেহাই দেবে না। তিনি আরো বলেন, তারেক রহমান দেশে এসে আপনাদের নেতৃত্ব দেবেন আর নির্বাচন করবেন। দেশ যাবে কোন পথে তার ফয়সালা হবে রাজপথে। বাংলাদেশের মানুষ দেশকে ফ্যাসিস্ট শেখ হাসিনা মুক্ত করেছে। অন্তর্বর্তী সরকার আছে, তাদের কাছে আমাদের দাবি, সামনে পবিত্র রমজান, তাই দ্রব্যমূল্য কমাতে হবে, এর দাম কমাতে হবে, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে। আমানুল্লাহ আমান বলেন, আমাদের সামনে কঠিন সময় আসছে, আর এই কঠিন সময়ে আমাদের সবাইকে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। দেশের ভবিষ্যৎ গঠনের জন্য প্রস্তুত থাকতে হবে। এটা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ। বিএনপির এই নেতা বলেন, বেগম জিয়া সুচিকিৎসা নিতে লন্ডনে আছেন, তিনি দ্রুত দেশে ফিরবেন। তিনি দেশে এলে আমরা আরো উজ্জীবিত হব। আমাদের বিশ্বাস তিনি আবার উঠে দাঁড়াবেন। সুষ্ঠু নির্বাচন আয়োজনে মাঠে নামার নির্দেশ। 3 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন শেষ হয়েছে গতকাল মঙ্গলবার। মাঠ পর্যায়ে সাহস নিয়ে দেশের জন্য প্রয়োজনীয় কাজ করার জন্য এই সম্মেলনে ডিসিদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইন ও সংবিধান অনুযায়ী ডিসিদের স্বাধীনভাবে কাজ করতে বলা হয়েছে। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশও দেওয়া হয়েছে তাদের। গতকাল সম্মেলনের শেষ দিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগের 11টি অধিবেশন অনুষ্ঠিত হয়। এরপর দ্বিতীয় পর্বে মন্ত্রিপরিষদ বিভাগের নবনির্মিত ভবনে 3টি অধিবেশন হয়েছে। নৈশভোজের মাধ্যমে রাত 10টায় সম্মেলন শেষ হয়।
ডিসি সম্মেলনে এই প্রথমবারের মতো তাদের সঙ্গে বৈঠক করেছেন নির্বাচন কমিশন। গতকাল অধিবেশন শেষে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনের মধ্যে থেকে জেলা প্রশাসকদের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকেই নির্বাচনী প্রচার চালাতে এবং জনগণকে সচেতন করে তুলতে নির্দেশ দিয়েছি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জেলা প্রশাসকদের কোনো চাপ দেওয়া হবে না। কোনো চাপ এলে সেটা নিজেদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে প্রতিহত করতে হবে। ডিসিদের উদ্দেশ্যে সিইসি বলেন, ব্লেম গেম বাদ দেন। অতীতে কি হয়েছে সেটা না বলে ভবিষ্যতে কি করবেন সেটা নিয়ে ভাবেন, কাজ করেন। নির্বাচনের সময় ওপর থেকে কোনো চাপ আসবে না। ওপরের কোনো চাপ এলে সেটা ইসি সামলাবে, কারণ সুষ্ঠু নির্বাচন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য। প্রধান উপদেষ্টা যে সময়সীমা দিয়েছেন সেই সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে, কিন্তু নির্বাচন কমিশন এর অংশ হতে চায় না। সিইসি আরও বলেন, রিঅ্যাক্টিভলি নয় প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে ডিসিদের। রাজনৈতিক সরকার না থাকলে আমলাতন্ত্র সেটা পরিচালনা করে, সেটা তারা করেছে। যেন স্বচ্ছভাবে করে সেটাও বলা হয়েছে। এর আগে সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে ডিসিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, এই সরকারের আমলে কারো রক্তচক্ষু বা ধমকের কারণে কোনো কাজ করার প্রয়োজন নেই। কারো ধমক শুনবেন না। নিজের মতো করে যেটা আইন, যেটা দেশের জন্য করা দরকার সেটা করতে হবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসকদের সজাগ থাকার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে প্রধান উপদেষ্টা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার দর নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। নির্বাচনে নির্ভয়ে কাজ করতে পারবেন ডিসিরা। সম্মেলন শেষে এক ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, নির্বাচন সুষ্ঠু করতে ডিসিরা নির্ভয়ে কাজ করতে পারবেন, কারণ নির্বাচনের ফলাফল কোনো দলের পক্ষ থেকে প্রভাবিত করার সুযোগ নেই। তাদের উপর কোনো ধরনের চাপ বা প্রভাব থাকবে না। এবারের নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হবে, তাই এবার ডিসিদের দলীয় তকমা থাকার সুযোগ নেই। এরপরও কোনো ডিসির ব্যাপারে কারো আপত্তি থাকলে আমাদের জানালে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে। আইন ও সংবিধান মেনে কাজ করার পরামর্শ। সম্মেলনে আইন মন্ত্রণালয় সম্পর্কিত অধিবেশনের ডিসিদের আইন ও সংবিধান অনুযায়ী কাজ করার নির্দেশ দেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, আইন, নীতিমালা ও সংবিধানে যা আছে সেটি মেনে চললে জনগণের সেবা দেওয়া আর কল্যাণ করা ছাড়া জেলা প্রশাসকদের কোনো কাজই নেই। মেধাবী মানুষেরা জেলা প্রশাসক হিসেবে কাজ করেন বা প্রশাসনে আসেন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে। রাষ্ট্রের এত বড় রিসোর্সকে গত ফ্যাসিস্ট সরকার জনগণকে অত্যাচার নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করেছিল। আসিফ নজরুল বলেন, আমরা আশা করব ভবিষ্যতে বাংলাদেশে যে দলই ক্ষমতায় আসুক, প্রশাসন ক্যাডারের যে অসীম সম্ভাবনাময় শক্তি রয়েছে, একে যেন জনগণকে নিপীড়নের কাজে না লাগিয়ে সংবিধান অনুযায়ী জনগণের সেবা করার কাজে লাগানো হয়। যতদিন ডেভিলরা থাকবে ততদিন অভিযান। গতকাল সকালে এক অধিবেশন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে যতদিন ডেভিল থাকবে ততদিন যৌথ বাহিনীর বিশেষ অভিযান ডেভিল হান্ট চলবে। তিনি বলেন, ডিসিদের কিছু প্রশ্ন ছিল, আমরা সেগুলোর জবাব দিয়েছি। আমাদের বড় আশা, দেশ থেকে দুর্নীতি কমতে থাকবে। দুর্নীতি কমাতে না পারলে উন্নতি হবে না। মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন ব্যাংক করতে চান উপদেষ্টা। দাদন থেকে মৎস্যজীবী ও খামারিদের বাঁচাতে মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়ন ব্যাংক করার কথা ভাবা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। তিনি বলেন, এ বিষয়ে কথা হয়েছে ডিসি সম্মেলনে। গবাদি পশু পালনকারীদের কৃষি ঋণ সুবিধার আওতায় অন্তর্ভুক্ত করতে চাই আমরা। জাল যার জলা তার নীতি অনুসরণ করে প্রকৃত মৎস্যজীবীদের সরকারি জালমহল ইজারা দেওয়ার নির্দেশনা দেওয়ার রয়েছে ডিসিদের। নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের প্রতি সরকার সহানুভূতিশীল। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, সব ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করেই সহকারী শিক্ষক নিয়োগের ফল ঘোষণা করা হয়েছিল। এই কারণে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের প্রতি সরকারের সহানুভূতি রয়েছে। তিনি বলেন, আদালত থেকে একটি রায় হয়েছে যেটিতে তারা ক্ষুব্ধ। আমরা আপিল করেছি। যেহেতু এটি আদালতে বিচারাধীন বিষয়, তাই প্রশাসনিকভাবে আলাদা কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই।